প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের সাথে আমরা এর আগে অনলাইন ক্লাসের সাথে যুক্ত হয়েছি, আজকে আবার অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি। তোমরা সবাই মনোযোগ সহকারে শোনো। আজকে শিক্ষার্থীরা পাঠশাস্ত্র জানতে পারবে, তা হলো নেতৃত্ব সম্পর্কে বলতে পারবে, নেতৃত্বের প্রকারভেদ সম্পর্কে বলতে পারবে। প্রথমে আমরা নেতৃত্ব কি এটা পড়ব। নেতৃত্ব বলতে কী বুঝো? কোনো দল বা গোষ্ঠীর আচরণকে নির্দিষ্ট লক্ষ্যকণে এগিয়ে নেওয়ার কৌশলকে নেতৃত্ব বলে। এইরূপ প্রয়াস যারা করে তাদেরকে বলা হয় নেতা বা নেতৃত্ব, তাই না? তাই এখন যখন নেতৃত্বের কথা আসে তখন কিন্তু দুটো দলে বিভক্ত হয়। এক দলে থাকে নেতা, অপর দলে থাকে অনুসারী বা অর্ধস্থন ব্যক্তি। এই নেতা কিন্তু তার সাংগঠনিক কর্তৃত্ব বলে, অর্ধস্থন যে সমস্ত কর্মী থাকে তাদেরকে কিন্তু পরিচালনা করে থাকে। প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা লক্ষ্য বা উদ্দেশ্য থাকে। এই কাঙ্ক্ষিত লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করতে হলে নেতা তার যে সমস্ত অর্ধস্থন কর্মী থাকে বা অনুসারী থাকে তাদেরকে কী করতে হয়? তাদেরকে পরিচালনা করে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করতে হয়। তিনি যদি তার অর্ধস্থন কর্মীদেরকে পরিচালনা করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু নেতা কোনো কাজে সফল হতে পারে না এবং যে কাঙ্ক্ষিত লক্ষ্য বা উদ্দেশ্য সেই কাঙ্ক্ষিত লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করতে পারে না। তাকে কী করতে হয়? সঠিকভাবে নেতৃত্ব প্রদান করতে হয়। তাকে সঠিকভাবে কী করতে হয়? নেতৃত্ব প্রদান করতে হয়। নেতৃত্ব প্রদান করে তার প্রতিষ্ঠানের যে কাঙ্ক্ষিত লক্ষ্য বা উদ্দেশ্য সেই কাঙ্ক্ষিত লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করতে হয়। তাহলে কিন্তু নেতা সফল হয়, অথবা নেতা কিন্তু কোনো কাজে কিন্তু ব্যর্থ হয়ে পড়ে, তাই না? তাহলে তোমরা নেতৃত্ব সম্পর্কে বুঝলে, নেতৃত্ব সম্পর্কে তোমরা বুঝলে। এইবার তোমাদেরকে আমি পড়াবো নেতৃত্বের প্রকারভেদ। নেতৃত্বের প্রকারভেদ, তাই না? নেতৃত্বের প্রকারভেদ। নেতৃত্বকে তিনটে শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে আনুষ্ঠানিকতা বিচারে, একটা হচ্ছে আনুষ্ঠানিকতা বিচারে, আর একটা হচ্ছে ক্ষমতা প্রয়োগের ধরন বিচারে, আর একটা হচ্ছে দৃষ্টিভঙ্গি বিচারে, তাই না? দৃষ্টিভঙ্গি বিচারে। তাহলে এই নেতৃত্বকে কয়টা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে? নেতৃত্বকে তিনটে শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। নেতৃত্বকে কয়টা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে? তিনটে শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে আনুষ্ঠানিকতা বিচারে, আর একটা হচ্ছে ক্ষমতা প্রয়োগের ধরন বিচারে, আর একটা হচ্ছে দৃষ্টিভঙ্গি বিচারে। তা প্রথমে আমরা আনুষ্ঠানিকতা বিচারের নেতৃত্বকে কয়েকটা ভাগে ভাগ করছে, একে পড়াবো। আনুষ্ঠানিকতা বিচারে আনুষ্ঠানিকতা বিচারে আনুষ্ঠানিকতা বিচারের নেতৃত্বকে দুটো শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে আনুষ্ঠানিক নেতৃত্ব, একটা হচ্ছে কি আনুষ্ঠানিক নেতৃত্ব, একটা হচ্ছে কি আনুষ্ঠানিক নেতৃত্ব। আনুষ্ঠানিক নেতৃত্ব বলতে কি বুঝি? আনুষ্ঠানিক সংগঠন কাঠামো হতে যে নেতৃত্বের সৃষ্টি হয়। কি বলছি? আনুষ্ঠানিক সংগঠন কাঠামোতে যে নেতৃত্বের সৃষ্টি হয় তাকে বলা হয় আনুষ্ঠানিক নেতৃত্ব। প্রাতিষ্ঠানিক নিয়ম অনুসারে উচ্চ পদস্থ কর্মীগণ এখানে মর্যাদা সম্পন্ন হয় এবং মর্যাদা সম্পন্ন ব্যক্তিগণ কী করতে তার অর্ধস্থনদের নিয়ে কিন্তু সে নেতা হিসাবে গণ্য হয় এবং এক্ষেত্রে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু তার অর্ধস্থন কর্মীদেরকে সঠিকভাবে পরিচালনা করে থাকে এবং সাংগঠনিক কর্তৃত্ব বা ক্ষমতা বলে তিনি কী করে থাকে? তিনি তার অর্ধস্থন কর্মীদেরকে নেতৃত্ব প্রদান করে থাকে। যেমন একটা কলেজের অধ্যক্ষ, তিনি আনুষ্ঠানিক কর্তৃত্ব বলে তিনি তার কলেজটাকে কী করে থাকে? পরিচালনা করে থাকে। একে বলা হয় আনুষ্ঠানিক নেতৃত্ব। একে বলা হয় আনুষ্ঠানিক নেতৃত্ব। এইবার তোমাদেরকে পড়াবো
অনানুষ্ঠানিক নেতৃত্ব। অনানুষ্ঠানিক অনানুষ্ঠানিক নেতৃত্ব। অনানুষ্ঠানিক নেতৃত্ব বলতে আমরা কি বুঝি? অনানুষ্ঠানিক নেতৃত্ব বলতে আমরা কি বুঝি? তাহলে এইখানে অনানুষ্ঠানিক নেতৃত্ব বলতে বলা হয়েছে যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের বৃহদায়তন যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, এই বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে দেখা যায় যে অনেক কর্মী কাজ করে। এই সমস্ত কর্মীর মধ্যে থেকে যখন কোনো কর্মী তার দৃষ্টিভঙ্গি বিচারে দেখা যায় সম্প্রদায়, জন্মস্থান, রাজনৈতিক মতাদর্শ, তারপরে পছন্দ, ব্যক্তির পছন্দ অপছন্দ ইত্যাদির উপর ভিত্তি করে যখন অনেক সময় দেখা যায় অনানুষ্ঠানিক নেতৃত্বের সৃষ্টি হয়, অনানুষ্ঠানিক নেতৃত্বের সৃষ্টি হয়। অর্থাৎ এইরূপ নেতৃত্বে আনুষ্ঠানিক কর্তৃত্ব বা ক্ষমতা না থাকলেও অনেক সময় দলভুক্ত ব্যক্তির উপর প্রভাব বিস্তার করে থাকে। দলভুক্ত ব্যক্তির উপর কী করে থাকে? প্রভাব বিস্তার করে থাকে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে একটা প্রতিষ্ঠানে শ্রমিক কর্মীদের কী করে, শ্রমিক কর্মীদের মধ্য থেকে সৎ এবং বুদ্ধিমান এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে সম্মান করা হয়ে থাকে এবং তিনি কী করে থাকে, তিনি ওই প্রতিষ্ঠানটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যে সিদ্ধান্ত গ্রহণ, সেই সিদ্ধান্তের প্রতি সবার মতামত প্রদান থাকে। এই ধরনের নেতৃত্বকে আমরা বলি অনানুষ্ঠানিক নেতৃত্ব। এই ধরনের নেতৃত্বকে আমরা বলি অনানুষ্ঠানিক নেতৃত্ব। তাহলে অনানুষ্ঠানিক নেতৃত্ব কি, এইটা বোঝা গেছে, তাই না? এইবার আমরা পরামর্শে ক্ষমতা বিচারের ধরন বিচার, ক্ষমতা প্রয়োগের ধরন বিচার। এইবার আমি পরামর্শের ক্ষমতা প্রয়োগের ধরন, ক্ষমতা প্রয়োগে ধরন ক্ষমতা প্রয়োগের ধরন বিচার। ক্ষমতা প্রয়োগের ধরন বিচার নেতৃত্বকে আবার তিনটে অংশে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে স্বৈরতান্ত্রিক বা প্রভুত্বমূলক নেতৃত্ব, আরেকটা হচ্ছে পিতৃসুলভ নেতৃত্ব, আরেকটা হচ্ছে গণতান্ত্রিক বা অংশীদারিত্বমূলক নেতৃত্ব, আরেকটা হচ্ছে মুক্ত বা লাগামহীন নেতৃত্ব। অর্থাৎ এই আনুষ্ঠানিক ক্ষমতা প্রয়োগের ধরন বিচারের নেতৃত্বকে চারটে শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। কয়টা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে? চারটে শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। তা আমরা প্রথমে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলতে কী বুঝি? স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলতে কী বুঝি? প্রথমে আমরা স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলতে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব এইরূপ নেতৃত্বে নেতা কী করে? নিজের কাছে ক্ষমতা কুক্ষিগত করে রাখে, নিজের কাছে ক্ষমতা কী করে? কুক্ষিগত করে রাখে এবং নিজেই সিদ্ধান্ত গ্রহণ করে থাকে এবং নিজেই কী করে থাকে? সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। অর্থাৎ এই ধরনের নেতৃত্বে নেতিবাচক হয়। এই ধরনের নেতৃত্ব সাধারণত কোন ধরনের হয়? নেতিবাচক হয়ে থাকে, তাই না? তা এখন কথা হচ্ছে যে এই ধরনের নেতৃত্ব কিন্তু অর্ধস্থ কর্মীরা পছন্দ করে না। কারণ হচ্ছে এইখানে পছন্দ করে না, এখানে তাদেরকে ভয়ভীতি বা শাস্তি প্রদানের মাধ্যমে তাদের নিকট থেকে কাজ আদায় করে থাকে। কী করে থাকে? এই ধরনের নেতৃত্বে নেতা তার অর্ধস্থ কর্মীদেরকে শাস্তি প্রদানের মাধ্যমে বা ভয়ভীতি প্রদানের মাধ্যমে কী করে? তাদের নিকট থেকে কাজ আদায় করে থাকে। এই কারণে এই ধরনের নেতৃত্বকে অর্ধস্থ কর্মীরা কখনোই পছন্দ করে না। এই ধরনের নেতৃত্বকে কখনোই অর্ধস্থ কর্মীরা পছন্দ করে না। আর এই ধরনের নেতৃত্বকে বলা হয় এই স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। এই ধরনের নেতৃত্বকে বলা হয় স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। এইবার আমি
আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে পিতৃসুলভ নেতৃত্ব। পিতৃসুলভ নেতৃত্ব। পিতৃসুলভ নেতৃত্ব, পিতৃসুলভ নেতৃত্ব বলতে কি বুঝি? পিতৃসুলভ নেতৃত্ব হচ্ছে এমন একটা নেতৃত্ব যে ওই যে আমরা স্বৈরতান্ত্রিক বা প্রভুত্বমূলক নেতৃত্ব করাইছি, এর উন্নত সংস্কার হলো এই পিতৃসুলভ নেতৃত্ব। এই ধরনের নেতৃত্বে নেতা এবং অর্ধস্তন কর্মীদের মধ্যে একটা সুসম্পর্কের সৃষ্টি হয়, অর্থাৎ নেতা অর্ধস্তন কর্মীদেরকে পিতা বা সন্তানের মতো আচরণ করে। পিতা কী করে সন্তানের মতো যেমন আচরণ করে, এই পিতৃসুলভ নেতৃত্ব অর্ধস্তন কর্মীদেরকে নেতা সেইভাবে তাদের সাথে আচরণ করে থাকে এবং তাদের প্রতি সদয় হয়ে থাকে, তাদের অভাব অভিযোগের প্রতি মনোনিবেশ করে থাকে এবং এই ধরনের নেতৃত্ব অর্ধস্তন কর্মীরা পছন্দ করে। এই ধরনের নেতৃত্ব অর্ধস্তন কর্মীরা পছন্দ করে, অর্থাৎ এখানে যে সমস্ত অর্ধস্তন কর্মী থাকে তারা কিন্তু মানে তাদের নৈতিকতা, তারপরে দক্ষতা, ক্ষমতা আস্তে আস্তে কী হয়, বৃদ্ধি পায়। এই ধরনের নেতৃত্বের অধীনে যখন কাজ করে তখন অর্ধস্তন কর্মীরা দক্ষতা অর্জন করতে পারে এবং তাদের নৈতিকতা, মূল্যবোধ আস্তে আস্তে বৃদ্ধি পায় থাকে। তাহলে এই ধরনের নেতৃত্বকে আমরা বলবো কি? পিতৃসুলভ নেতৃত্ব। এই ধরনের নেতৃত্বকে আমরা বলবো পিতৃসুলভ নেতৃত্ব, তাই না? এই ধরনের নেতৃত্বকে আমরা বলবো কি? পিতৃসুলভ নেতৃত্ব। তাহলে এক্ষেত্রে আমরা এইবার পরবর্তী গণতান্ত্রিক বা অংশীদারিত্বমূলক নেতৃত্ব। এইবার পরবর্তী গণতান্ত্রিক বা অংশীদারিত্বমূলক নেতৃত্ব। গণতান্ত্রিক বা অংশীদারিত্বমূলক নেতৃত্ব অর্থাৎ এইরূপ নেতৃত্ব ওই স্বৈরতান্ত্রিক বা প্রভুত্বমূলক নেতৃত্বে উন্নত সংস্কার। অর্থাৎ বলা হয়েছে এই ধরনের নেতৃত্বের নেতা অর্ধস্তন কর্মীদেরকে মানে তাদেরকে যে কোনো কাজে অংশগ্রহণ করায়, কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হলে তাদের নিকট থেকে পরামর্শ গ্রহণ করে থাকে এবং ক্ষমতা নিজের কাছে কক্ষীভূত না করে প্রয়োজনীয় ক্ষমতা এই অর্ধস্তন কর্মীদের উপর ছেড়ে দেওয়া হয়। প্রয়োজনীয় ক্ষমতা কী করা হয়? এখানে প্রতিষ্ঠানের যে সমস্ত অর্ধস্তন কর্মী থাকে এই সমস্ত অর্ধস্তন কর্মীদের উপর ছেড়ে দেওয়া হয়। আর এইখানে সকল কাজে অর্ধস্তন কর্মীদেরকে অংশগ্রহণ করায় নিশ্চিত করায়, তাই না? এই জন্য এই ধরনের নেতৃত্বকে আমরা বলবো গণতান্ত্রিক বা অংশীদারিত্বমূলক নেতৃত্ব। এই ধরনের নেতৃত্বকে আমরা বলবো গণতান্ত্রিক বা অংশীদারিত্বমূলক নেতৃত্ব, তাই না? এইবার আমরা পড়াবো মুক্ত বা লাগামহীন নেতৃত্ব। এইবার আমরা পড়াবো মুক্ত বা লাগামহীন নেতৃত্ব। এবার আমরা পড়াবো মুক্ত বা লাগামহীন নেতৃত্ব, তাই না? তাই মুক্ত বা লাগামহীন নেতৃত্ব বলতে কী বোঝা গেছে? অর্থাৎ এই ধরনের নেতৃত্বে অর্ধস্তন কর্মীরা অবাধ স্বাধীনতা ভোগ করে। কী বলা হয়েছে? যে এই ধরনের নেতৃত্বে অর্ধস্তন কর্মীরা অবাধ স্বাধীনতা ভোগ করে থাকে এবং নেতা কর্মবিমুখ হয়ে থাকে। অর্থাৎ নেতা অর্ধস্তন কর্মীদের থেকে অনেক দূরে রাখে। এইখানে নেতা শুধুমাত্র লক্ষ্য নির্ধারণ করে দেয় আর সেই লক্ষ্য বাস্তবায়ন করে প্রতিষ্ঠানের যে সমস্ত অর্ধস্তন কর্মী থাকে এই সমস্ত অর্ধস্তন কর্মীরা তারা সেটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে থাকে। এখানে কার্যকার্য সমস্ত কিছু যে প্রতিষ্ঠানের যে সমস্ত অর্ধস্তন কর্মী থাকে এই অর্ধস্তন কর্মীরা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করে থাকে, তাই না? এই ধরনের নেতৃত্বকে আমরা বলবো মুক্ত বা লাগামহীন নেতৃত্ব হবে। এই মুক্ত বা লাগামহীন নেতৃত্বে এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি, প্রতিষ্ঠানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং এইখানে যে সমস্ত অর্ধস্তন কর্মী থাকে এই অর্ধস্তন কর্মীরা স্বেচ্ছাচারী হয়ে ওঠে। এই অর্ধস্তন কর্মীরা স্বেচ্ছাচারী হয়ে ওঠে।
তাহলে এই মুক্ত বা লাগামহীন নেতৃত্ব, এটা হচ্ছে মুক্ত বা লাগামহীন নেতৃত্ব। তাহলে এই ক্ষমতা প্রয়োগের ধরন বিচারে নেতৃত্বকে 4টে শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। ক্ষমতা প্রয়োগের ধরন বিচারে নেতৃত্বকে কয়টা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে? 4টে শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, আরেকটা হচ্ছে বৃত্তিসুলভ নেতৃত্ব, আরেকটা হচ্ছে গণতান্ত্রিক বা অংশীদারিত্বমূলক নেতৃত্ব, আরেকটা হচ্ছে মুক্ত বা লাগামহীন নেতৃত্ব। মুক্ত বা লাগামহীন নেতৃত্ব। এইবার হচ্ছে দৃষ্টিভঙ্গি বিচারে। এইবার দেখো সবাই, দৃষ্টিভঙ্গি 3 নম্বরে। দৃষ্টিভঙ্গি বিচারে নেতৃত্বকে দুটো শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। কয়টা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে? দুটো শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে কি, প্রথম হচ্ছে কি, একটা হচ্ছে কর্মকেন্দ্রিক নেতৃত্ব। কর্মকেন্দ্রিক নেতৃত্ব। আরেকটা হচ্ছে কর্মীকেন্দ্রিক নেতৃত্ব। কর্মীকেন্দ্রিক একটা হচ্ছে দৃষ্টিভঙ্গি বিচারের নেতৃত্বকে দুটো শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে কর্মকেন্দ্রিক নেতৃত্ব, আর একটা হচ্ছে কর্মীকেন্দ্রিক নেতৃত্ব। কর্মকেন্দ্রিক নেতৃত্বটা কি? কর্মকেন্দ্রিক নেতৃত্ব হচ্ছে এমন এক ধরনের নেতৃত্ব যেখানে কাজের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ কাজের প্রতি যে নেতৃত্বে নেতা কাজের প্রতি বেশি গুরুত্ব আরোপ করে থাকে বা বেশি গুরুত্ব দিয়ে থাকে, তাকে আমরা বলবো কর্মকেন্দ্রিক নেতৃত্ব। এই নেতৃত্বে নেতা অর্ধস্থন কর্মীদেরকে শাস্তি ভয়ভীতি প্রদর্শন করে তাদের নিকট থেকে কাজ আদায়ের চেষ্টা করে। তারা কিন্তু তাদেরকে সবসময় ভয়ভীতির মধ্যে রাখে এবং তাদের নিকট থেকে কাজ আদায় করতে হলে তাদেরকে ভয়ভীতি বা শাস্তি প্রদানে করে থাকে। তাদের অভাব অভিযোগ কথা না শুনে এইগুলো করে থাকে, তাই না? এই ধরনের নেতৃত্বকে আমরা বলবো কর্মীকেন্দ্রিক নেতৃত্ব। এই ধরনের নেতৃত্বকে আমরা বলবো কর্মীকেন্দ্রিক নেতৃত্ব। আর কর্মকেন্দ্রিক নেতৃত্ব বলতে কী বলা হয়েছে? কর্মকেন্দ্রিক নেতৃত্ব বলতে বলা হয়েছে, কর্মীকেন্দ্রিক নেতৃত্ব বলতে বলা হয়েছে যে এই উৎপাদন বৃদ্ধিতে এই ধরনের নেতৃত্বে সবসময় কর্মীদেরকে উৎসাহ প্রদান করে এবং তাদেরকে সঠিকভাবে তাদের নিকট থেকে কাজ আদায় করার জন্য তাদের সাথে ভালো ব্যবহার করে। এই যে নেতৃত্বে এইভাবে নেতৃত্বটা পরিচালনা করে থাকে, তখন তাকে আমরা বলবো কর্মীকেন্দ্রিক নেতৃত্ব। কর্মীকেন্দ্রিক নেতৃত্ব অর্থাৎ এই ধরনের নেতৃত্বে কখনো নেতা অর্ধস্থন কর্মীদেরকে ভয়ভীতি প্রদর্শন করে না, তাদেরকে শাস্তি প্রদানের মাধ্যমে তাদের নিকট থেকে কাজ আদায় করে না, তাদেরকে তাদের অভাব অভিযোগের কথা শুনে তাদের প্রতি মনোনিবেশ করে এবং তাদের প্রতি সহায় হয়ে থাকে। তাহলে এই ধরনের নেতৃত্বকে আমরা বলবো কর্মীকেন্দ্রিক নেতৃত্ব। এই ধরনের নেতৃত্বকে আমরা বলবো কর্মীকেন্দ্রিক নেতৃত্ব। তাহলে নেতৃত্ব সম্পর্কে তোমরা সবাই বুঝতে পারলে। নেতৃত্বকে কয়টা অংশে বিভক্ত করা হয়েছে? 3টে অংশে বিভক্ত করা হয়েছে। আনুষ্ঠানিকতা বিচারে, একটা হচ্ছে আনুষ্ঠানিকতা বিচারে, একটা হচ্ছে ক্ষমতা প্রয়োগের ধরন বিচারে, আর একটা হচ্ছে দৃষ্টিভঙ্গি বিচারে, তাই না? তাই আনুষ্ঠানিকতা বিচারে নেতৃত্বকে দুটো শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে আনুষ্ঠানিক নেতৃত্ব, আর একটা হচ্ছে অনানুষ্ঠানিক নেতৃত্ব। আর একটা হচ্ছে ক্ষমতা প্রয়োগের ধরন বিচারে নেতৃত্বকে 4টে শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে পিতৃসুলভ, একটা হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, আর একটা হচ্ছে পিতৃসুলভ নেতৃত্ব, আর একটা হচ্ছে গণতান্ত্রিক বা অংশীদারিত্বমূলক নেতৃত্ব, আর একটা হচ্ছে মুক্ত বা লাগামহীন নেতৃত্ব। আর দৃষ্টিভঙ্গি বিচারের নেতৃত্বকে দুটো শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে কর্মকেন্দ্রিক নেতৃত্ব, আর একটা হচ্ছে কর্মীকেন্দ্রিক নেতৃত্ব। তাহলে নেতৃত্ব সম্পর্কে তোমরা সবাই এটা বুঝতে পারলে, তাই না? এইবার সবাই তোমরা খেয়াল করো, এইদিকে খেয়াল করো। আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দেবো, তাই না? বাড়ির কাজটা তোমরা করে আসবা। সবাই কিন্তু মনোযোগ সহকারে শোনো। এইবার তোমরা
এইবার তোমরা সবাই একদিকে দেখো, সবাই খেয়াল করো, তোমরা বাড়ির কাজ, বাড়ির কাজ তোমরা করে দেবা। একজন নেতার গুণাবলী, নেতার গুণাবলী, নেতার গুণাবলী, নেতার গুণাবলীগুলো আলোচনা করো, আলোচনা আলোচনা করো, তাই না? তোমরা বাড়ির কাজ ভালো করে করে দেবা, নেতার গুণাবলীগুলো আলোচনা করো। তাহলে এইদিকে সবাই খেয়াল করো। এইবার তোমাদের যেটা পড়াইছি সেটা ভালো করে বাড়িতে আবার পড়বা, আর বাড়ির কাজ যেটা দিছি সেটা আবার পড়বা, তাই না? আর বাড়িতে বেশি বেশি করে একটু লেখাপড়া করার চেষ্টা করবে, আর বাড়িতে যাতে মন স্বাস্থ্য ভালো থাকে সেই জন্য তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এবং বাড়িতে বারবার সাবান পানিতে হাত ধোবে, পিতামাতার কথা শুনবে, সবাই মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবে। এই জানিয়ে তোমাদেরকে আমি আজকের অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।